আমাদের লাস্ট ক্লাসে কি পর্যন্ত হয়েছিল? হ্যালো, কি পর্যন্ত এসেছিলাম লাস্ট ক্লাসে? স্যার মেরিটস অফ ফোল্ডেড ইয়ার্ন এর 3 নাম্বার পয়েন্ট পর্যন্ত পড়েছিলেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, কে বলছিলে তুমি এখন স্যার আমি সাইফ আইডি 25। রেসপন্স করলে? স্যার আইডি 25 সাইফ না? স্যার হ্যাঁ, আচ্ছা বলো তো ফোল্ডেড ইয়ার্ন বলতে কি বুঝি দেখে বলো, জাস্ট স্যার চোখে যখন আর বাংলায় কি বলো। একের অধিক মাল্টিপল পিসেস অফ ইয়ার্ন ফোল্ডেড, একত্রে টুইস্ট করে বা আর হ্যাঁ কি জোড়া হ্যাঁ লাগে পেঁচিয়ে যখন একটা হ্যাঁ মোটা টাইপের ইয়ার্ন তৈরি করা হ্যাঁ হয়। টুইস্ট, হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা, এই মেরিটস এর কথা বলছিলাম না, কেন আমরা ফোল্ডেড করব? ফার্স্ট মেরিটটা কি বলো তো, এটা দেখে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিসটা, এটা তোমরা অনেক জায়গায় পাবে। কেমন কোনো ভাই ভাই গিয়ে যদি বলো যে ইকুয়ালাইজিং অ্যাকশন, কেমন এই যে লেখা আছে এখানে ইকুয়ালাইজিং ও লেভেলিং বা এভারেজিং এফেক্ট, যদি এটা বলো না কোনো ভাই ভাই গিয়ে, তো অনেক ইমপ্রেসড হবে কিন্তু। কেমন তোমরা ফেব্রিক ইয়ার্নের স্টুডেন্টরা এগুলো নিয়ে তো ডিল করবে। ফেব্রিক তো ইয়ার্ন থেকে হয়, ফাইবার থেকেই ইয়ার্ন হয়, ইয়ার্ন থেকে ফেব্রিক হয়, ইয়ার্ন নিয়ে ডিল করবে তোমরা। কেমন এই ফোল্ডেড ইয়ার্নের কিন্তু প্রচুর ইউজ আছে। এই যে তোমরা আমরা দেখেছিলাম না এখানে, এগুলো বলছিলাম না নাকি? জি স্যার বলছেন স্যার। যে এই যে দেখো তোমার এই যে বাংলাদেশে প্রচুর কিন্তু এই সোয়েটার ফ্যাক্টরি আছে কিন্তু। এই যে উইন্টারের অর্ডারটা কিন্তু সামারে আসে বাংলাদেশ, এটা জানি তো আমরা। মানে এটা 6 মাস আগে অর্ডার দেয়, 3 মাস কমপক্ষে লিড টাইম লাগে আর কি, লিড টাইম বলে এটাকে না, যে তুমি ম্যানুফ্যাকচার করে এই চিটং পোর্ট দিয়ে যে পাঠাবে ওদের দেশে, ওখানে গিয়ে একদম রিটেইলের কাছে পৌঁছা পর্যন্ত ওরা একটা টাইমিং দিয়ে দেয়। এর ভিতরে কিন্তু লিড টাইম বলে এটাকে, এর ভিতরে আমাদের পৌঁছাতে, এগুলো কিন্তু সব ফোল্ডেড ইয়ার্নের। এখন তোমরা ফেব্রিক ইঞ্জিনিয়ার যদি হও, ইনশাল্লাহ ডিজাইনিং এ থাকবে, মার্চেন্ডাইজিং এ থাকবে। কেমন তোমাকে বলবে যে ইয়ান প্রকিউর করেন, এই যে স্ট্র্যাপ শার্ট বানানো হবে, আপনি ইঞ্জিনিয়ার সাহেব ইয়ান প্রকিউর করেন তো, এইটা তোমাকে একটা স্যাম্পল দিয়ে যাবে বায়াররা, এটার জন্য আমার কত কাউন্টের ইয়ান লাগবে। কেমন ফেব্রিকের জিএসএম কত, কত কাউন্ট, সিঙ্গেল ইয়ান নাকি প্লাই ইয়ান বা ফোল্ডেড ইয়ান আছে, তুমি ডিসিশন নিয়ে তারপরে স্পিনিং মিলে অর্ডার দিবে যে ভাই আমাকে, তারপরে তুমি কস্টিং হিসাব করবে যে আমার কত পিস ফেব্রিক, কত পিস গার্মেন্টস আছে, গার্মেন্টস এর সাইজ কি, তারপরে লেন্থে আমার যে কত হাজার মিটার কাপড় লাগবে, লাখ মিটারও লেগে যায় অনেক সময়। কেমন 1 লাখ পিস যদি শার্ট হয়, ধরো বিভিন্ন সাইজের না, 1 লাখ পিস যদি হয়, কয়েক লাখ মিটার ফেব্রিক লেগে যাবে। ফেব্রিকের মধ্যে আবার ওয়েস্টেজ আছে কিন্তু না, ওয়েস্টেজ বাদ দিয়ে সবকিছু ধরে তোমার এত টন ফেব্রিকের ওয়েট হিসাব করবে, তারপরে ইয়ার্ন কত টন লাগবে আমার, এইভাবে স্পিনিং মিলে অর্ডার দিয়ে টোটাল কাজটা কিন্তু ইঞ্জিনিয়ার দিয়ে করতে হয়। এখন একটা আই ডিপার্টমেন্ট হয়েছে, শুনেছো? টেক্সটাইল মিলে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। কেমন ওই যে তোমাদের আইপি ডিপার্টমেন্ট আছে না আমাদের? জি স্যার আইপিএস। হ্যাঁ, ওরা ওদেরকে প্রকিউর করে আর কি। তো ওদের প্রকিউর করতে হবে, নট নেসেসারিলি যে বুয়েটের আইপি আছে ওরাও করে, তোমরা পারবে। টেক্সটাইল ইঞ্জিনিয়ার যে কোনো কেউ কিন্তু যে কোনো ফিল্ডে গিয়ে বা যে কোনো ডিপার্টমেন্টে তোমরা জব করতে পারো। এভাবে কিন্তু আমাদের কারিকুলামটা সাজানো আছে। কেমন এখন তোমাদের শুধু ডিপার্টমেন্টগুলো এতগুলো আলাদা করেছে কেন? ওই যে ক্লাসরুম সাইজগুলোকে আসলে স্মল করার জন্য। আমি মোটামুটি কিন্তু সব সিলেবাস জেনারেল যেটা আর কি, এটা এক করা আছে, সবার সেম করা আছে বেসিকটা, যাতে তোমরা কোথাও গিয়ে, তুমি ধরো ফেব্রিক ইঞ্জিনিয়ার, ফেব্রিক ডিপার্টমেন্ট থেকে পাস করছো, ইভেন তুমি যদি স্পিনিং মিলে যাও, তোমার তাও কষ্ট হবে না কাজ করতে। কেমন যদি মানে কোনোদিন করতে হয় যদি আর কি, কেমন অ্যাপারেল ফ্যাক্টরিতে যাও, নিটিং উইভিং তো তোমাদেরই ফিল্ড হবে, ইভেন ডাই মিলেও যদি যাও, সব যাতে পারো ওইভাবে কিন্তু আমাদের কারিকুলামটা সাজানো আছে। এই জন্য প্রতি সাবজেক্ট কিন্তু খুবই সিনসিয়ারলি সিরিয়াসলি পড়বে, শিখবে। কেমন শেখার কোনো বিকল্প নাই। কেমন শিখে বাইরের দেখবা যে সিইও এরা সব বিদেশিরা এসে বসে আছে,
আমরা পারছি না ওদের জায়গাটা নিতে, কেমন এরকম শুনেছো না? আসে তো ফেসবুকে, কালকেও দেখলাম তোমরা কোন ছেলেরা কোন বুটেক্সের কোন স্টুডেন্টে শেয়ার করছিল, মানে ওরা যারা এই সিইও যারা নিয়ে যাচ্ছে যে টাকা, আমাদের 1 লাখ শ্রমিকও বাইরে থেকে টাকা আনতে পারছে না, ওরা ধরো কয়েকশো সিইও যে টাকাটা নিয়ে যায় আর কি। এই কারণে আমাদের জানা লাগবে, কেমন আমাদের জানার আগ্রহটা একদম কমে গেছে না? ঠিক, তোমরা এগ্রি এগ্রি নাকি? স্বীকার করো আমাকে, আমাদের জি কিন্তু স্যার। জানার আগ্রহটা একেবারে কম। জি স্যার একদম। আমরা শুধু যে কত শর্টকাটে সিজিপিএ 5 পাবো, সবাইকে বলে বেড়াবো যে গোল্ডেন 5, এগুলা নিয়ে আমাদের খুব ব্যস্ততা। বাবা মারা এগুলা পেলে খুশি, ছেলেমেয়েরা কি শিখছে ওদিকে মনোযোগটা খুবই কম। কিন্তু বুটেক্সে তোমরা যারা চান্স পেয়েছো, এখানে কিন্তু মেধাবী ছাড়া চান্স পাওয়া কোনোভাবেই সম্ভব না। তোমাদের কিন্তু মেধা আছেই, কিন্তু এটাকে মেধার চর্চাটা লাগবে, কেমন ইউটিলাইজ করতে হবে। যে কোনো কিছু যদি তুমি দামি জিনিসকে যদি আনইউজ রেখে দাও না, লোহায় যেমন মরিচা পড়ে যায়, রাস্ট পড়ে যায়, এরকম তোমার ব্রেনও কিন্তু ডাল হতে থাকবে, ব্রেনটাকে যদি তুমি এক্সারসাইজ না করাও। আমরা কি মাসলে যদি লোড অ্যাপ্লাই করি, মাসল বিল্ড আপ হয় না? কি করি একদম রেসপন্স করো। জি শুনছি। স্যার। হ্যাঁ, যে জিমে গিয়ে কি করি, এই যে ডাম্বেল করি, বারবেল দিয়ে নানান কিছু করি না, কষ্ট, পারছি না, 50টা দিয়েছি আর পারছি না, বলবে ট্রেনার যে আছে আরো 10টা দাও জোরে, ওই 10টা যে লাস্টে দিবে এগুলাই কাজ হয় কিন্তু, তাই না? ব্রেনও কিন্তু এমন, পড়তে চাচ্ছি না, পড়তে ইচ্ছে করে না, সবসময় দুষ্টমি খেয়াল, এই জোর করে পড়বে, পড়তে পড়তে ব্রেন স্মার্ট হবে কিন্তু, কেমন হ্যামারিংটা দরকার সব সব জায়গায়। এখানে বুঝতে হবে আমাদের, শুধু পরীক্ষা পাস না, শিখে ভালো ইঞ্জিনিয়ার হবে ইনশাল্লাহ। হ্যাঁ বলছিলে সাইফ, একটু বুঝাও তো যে এই যে ফোল্ডেড ইয়ার্নের মেরিট প্রথম পয়েন্টটা। স্যার আর কি, যখন আমরা কোনো সিঙ্গেল ইয়ার্ন ইউজ করি তখন সিঙ্গেল হ্যাঁ। ইয়ার্নের থিকনেস আর থিননেসের যে হ্যাঁ কয়েকটা জায়গায় বেশি ঠিক হতে পারে, আবার কিছু জি, জায়গায় এই যে বেশি দেখছি না, এই যে ইয়ান 1 স্যার। 2 এরকম না, প্রতি ইয়ানে কিন্তু যে হয়তো আমরা এই খালি চোখে হয়তো দেখবো না, কি মাইক্রোস্কোপিক ইমপারফেকশন বলে ঠিক থিন না, যেহেতু মাইক্রোস্কোপে যদি দেখো এটা বা তার চেয়ে আরো সিভিয়ার হতে পারে। এখন এগুলাকে যদি আমরা ফোল্ড করি তাহলে কি হয়, তাহলে স্যার ইকুয়ালাইজিং ইফেক্টটা কিভাবে ঘটে? স্যার ওই যে জি। থিক প্লেস থিন প্লেস একটা হ্যাঁ। আরেকটাকে আর কি কম্পেনসেট করে। কম্পেনসেট করে, এই যে এই ভার্বটা মনে রাখবে, কেমন যে কম্পেনসেট করা, যে ক্ষতিপূরণ দেওয়া আসলে না, অনেক সময় যে কম্পেনসেশন প্যাকেজ বলে না, যে তোমাদের অনেক লস হয়ে গেছে, তোমাদের এইভাবে আমরা কম্পেনসেট করি, এরকম আর কি। তো এখানে যে ক্ষতিপূরণটা, ধরো কোথাও থিন আছে এটাও ক্ষতি, যেটা ঠিক আছে ওইটাও ক্ষতি, কিন্তু এখানে বেশি মোটাটাও ভালো না, বেশি চিকনটা ভালো না, মোটা চিকন মিলিয়ে থিক থিন মিলিয়ে আমি একটা এভারেজ ডায়ামিটারের ইয়ান তৈরি করব, এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। আচ্ছা, এই জন্য কি পাবো আমি না, এটা এভারেজ বা ইভেন এটা ফর্মুলাটার কথা গেলাম আমি, যত নাম্বার অফ ফোল্ড বাড়াবে তত কি হবে, ফোল্ডেড ইয়ানের সিভি কমবে কমবে। কমবে, জি, ইনভার্স না, ইনভার্সলি প্রপোর্শনাল। আচ্ছা, তারপরে এটা কেন হয় বলি, এটা যদি করি, স্ট্রেংথের কথাটা আসছে কোথাও, দেখো স্ট্রেংথের কথা কি মিস হয়ে গেছে নাকি বলেছি কথা, মানে এটা যদি তোমার এখানে দেখো, নরমালি কিন্তু থিন প্লেস গুলো উইকার হয়, কেমন থিনে ব্রেক হয়ে যেতে পারে, কিন্তু তুমি যদি এটাকে যদি ইভেন করে ফেলো ফোল্ডেড করার পরে, এই ফোল্ডেড ইয়ার্নটার সব জায়গায় কিন্তু মোটামুটি মোরলেস আর কি সেম স্ট্রেংথ আসবে, মানে স্ট্রেংথ ভেরিয়েশনটাও কমে আসবে আমার। আচ্ছা, তারপরে সেকেন্ড পয়েন্টটা বলছিলাম, কি বলছিলাম বলতো, ওই দ্বিতীয় পয়েন্টটা কোথায়? হ্যাঁ জি, স্মুথ সারফেস এন্ড লো হেয়ারিনেস কেন কমে যাবে বলতো? স্যার হেয়ারিনেস কমে যাবে কারণ উপরের সারফেসটা স্মুথ হয়ে যাবে, আর ঠিক স্মুথ হবে, সোজা কথা কি জানো, তোমার এটাকে সারফেস এরিয়া বলে, কেমন
সারফেস এরিয়া পার ভলিউম বলে, তোমার মানে এটাকে স্পেসিফিক ভলিউম বলে আর কি। দুইটা সিঙ্গেল ইয়ানের যে সারফেস এরিয়া থাকবে, দুইটাকে ফোল্ড করলে কি এরিয়া কি এক হবে বলো? না স্যার। কমে যাবে না ফোল্ড করলে? জি স্যার। কারণ দুইটা যেখানে কন্টাক্টে আছে, টুইস্টেড হয়ে আছে, ওইটার সারফেস এরিয়া দুইটা মিলে সেম হয়ে গেল না? এই কারণে সারফেস এরিয়া কমে গেলে স্বাভাবিকভাবেই আমার হেয়ারিনেসটা কমে আসবে। হেয়ারিনেস কমে গেলে কি লাভ বলো তো? এটা পজিটিভলি বলছি। ফল্ট স্যার। ফল্ট, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা একটু তোমাদের বলি যে হেয়ারিনেসটা কিন্তু একটা সার্টেন লেন্থ পর্যন্ত, কেমন, এটা কিন্তু নেসেসিটি আছে এটার। হেয়ারিনেসটা কি দেখবে, আমরা একটু মনোযোগ দিয়ে শোনো, এটা এটা তোমাদের অনেক জায়গায় ভাইবাতে কিংবা কোথাও আসবে যে হেয়ারিনেসটা কি আসলে কি এটা ইয়ার্নের জন্য কি পজিটিভ নাকি নেগেটিভ, এটা ব্লেসিং নাকি কার্স, কেমন, আশীর্বাদ নাকি অভিশাপ, আছে না এদের ধরনের দুই দিকেই যুক্তি আছে। কিন্তু এটা দেখো, আমরা উইন্টারে যে ব্ল্যাঙ্কেট আছে, মখমল কাপড়, তুমি দেখো বডি কন্ট্যাক্টে আনলে খুব কিন্তু কমফোর্ট ফিল করি না? জি স্যার। শীতে যে কম্বল আছে দেখবে, আমরা যখন বিছানায় যাই শীতকালে কম্বলের নিচে যখন যাই, কম্বলটাকে গায়ে একদম জড়িয়ে দেই, কেন? এটা সফট। যে হেয়ারি গুলা দেখো, লং হেয়ারি ফাইবার গুলা কিন্তু আমার বডি কন্ট্যাক্ট আসে, আমি কমফোর্ট ফিল করি। আচ্ছা এখানেও কিন্তু তাই, দেখো সামারেও যখন আমরা স্টেপল ফাইবার দিয়ে তৈরি, এটাকে স্পান ইয়ার্ন বলছিলাম তাই না? স্পান ইয়ার্ন দিয়ে যখন আমরা ফেব্রিক তৈরি করি, স্পান ইয়ার্নের কিন্তু হেয়ারিনেস থাকবেই। স্টেপল ফাইবার দিয়ে তৈরি ইয়ার্নে হেয়ারিনেস থাকবে না কিছু। এটা যখন বডি কন্ট্যাক্টে যখন আসছে ফেব্রিকটা, আমরা কিন্তু কিছুটা এই যে কমফোর্টের সাথে কিন্তু রিলেশন আছে এটা। আচ্ছা একদম হেয়ারিনেস নাই, জিরো হেয়ারিনেস, এর একটা ফেব্রিকের নাম বলো তো, এক্সাম্পল বলো তো, যেটা বডি কন্ট্যাক্টে আনলে তোমার একদম ডিসকমফোর্ট বা পলিয়েস্টার। হ্যাঁ পলিস্টার দিয়ে কি ফেব্রিক বলো তো? পলিস্টার হইতে পারে, পলিথিলিন হইতে পারে, কি ধরনের ফেব্রিক যেখানে কোনো হেয়ারিনেস নাই, মানে ডিরেক্ট আমরা ফিলামেন্ট দিয়ে তৈরি করে ফেলি, কেমন? হ্যাঁ জার্সি হতে পারে, ইভেন ধরো একদম সিম্পল হচ্ছে আমব্রেলা ক্লোদিং, যেটা ছাতার কাপড়, তাই না? হেয়ারিনেস নাই কিন্তু দেখো এটা সরাসরি ফিলামেন্ট দিয়ে তৈরি করে ফেলে। এটা কি এই ছাতার কাপড় দিয়ে যদি তোমাকে রেইনকোটের মতো হবে আর কি, এটা এটা বডি কন্ট্যাক্টে আনলে একদম ডিসকমফোর্ট ফিলিং আছে না, অস্বস্তি লাগে কিন্তু না? কিন্তু এই অস্বস্তি ফিলিংটা রিমুভ করে কিন্তু একটু হেয়ারিনেস কিন্তু দরকার আছে আবার, কেমন? হেয়ারিনেসটা কি ওই যে মখমলের ফিলিংস যেটা বলছিলাম, ওই উইন্টারে যেটা আমরা বেশি ফিল করি, কিন্তু সামার ক্লদিং এ এটা আমরা ফিল করি না, কেন? হেয়ারিনেসটা খুব অল্প পরিমাণে আছে বলে, কেমন? কিন্তু এটা কিন্তু আমার কমফোর্টের সাথে রিলেশন আছে, এটা রিলেটেড, কিন্তু এটা এটা ফেব্রিকের এস্থেটিক প্রপার্টি বলে, কেমন? মানে ফিল, কমফোর্ট, এগুলা কালার, এগুলা মিলে এস্থেটিক প্রপার্টি বলে। মানে হেয়ারিনেসটা এস্থেটিক প্রপার্টির একটা পার্ট কিন্তু এটা। কিন্তু আবার এক্সেসিভ হেয়ারিনেস যদি হয়ে যায়, যেটা নিয়ে এখানে কথা হচ্ছে, যে আমরা বেশি হেয়ারিনেসটা কমাতে চাই বা হেয়ারিনেস ভেরিয়েশনটা কমাতে চাই, হয়তো ফেব্রিকের কোথাও হেয়ারিনেস বেশি কোথাও কম, এটা যদি হয়, ডাইং এর পরে কি হবে জানো? ক্লাউডি অ্যাপিয়ারেন্স হবে। ক্লাউডি বলে, ক্লাউড, মেঘ, মেঘ কি থাকে, কোথাও ঘন কোথাও হালকা, এরকম থাকে না? থাকে? একজন রেসপন্স করো। জি স্যার। মেঘের মধ্যে ক্লাউডের সাথে কম্পেয়ার করে নাম দিয়েছে একটা ফেব্রিকের ডিফেক্ট, বলছে যে ক্লাউডি ফেব্রিক তৈরি হয়। ক্লাউডিটা কি? এই যে ডাইং এর পরে তুমি যখন এটাকে লাইট বক্সের সামনে যখন দেখবে, কেমন টেক্সটাইল ভিজিটে গেলে দেখবে ডাইং এর পরে একটা লাইট বক্স, ভিতরে টিউব লাইট থাকে, অনেকগুলি ফ্লোরেসেন্ট লাইট থাকে, সামনে একটা বক্সের উপর দিয়ে ফেব্রিকটাকে পাস করানো হয়, কেমন, একটা স্ক্রিনের উপরে। ওই যে তোমাদের ক্লাসে যে আমরা লিখি না, বোর্ডটা যেটা আছে, মনে পড়ছে? আমরা ক্লাসরুমে যে হোয়াইট বোর্ড আছে না, বোর্ডের পিছনে ধরো ফ্লোরেসেন্ট লাইট আছে, এই লাইটের উপর দিয়ে ফেব্রিক রোলটাকে আমি টপ টু বটম এটা পাস করাচ্ছি। পাস করাতে গিয়ে কিছুক্ষণ পরে পরে এটাকে আবার স্ট্যাটিক করবো, থামিয়ে থামিয়ে দেখবো যেখানে হেয়ারিনেস বেশি, যেখানে হেয়ারিনেস কম, দুইটার মধ্যে লাইট রিফ্লেকশনটা ডিফারেন্ট হয়ে যাবে।
লাইট রিফ্লেকশন ডিফারেন্ট হলে কি হবে, যে ক্লাউডি ফেব্রিক বলে, কোথাও দেখা যাবে কি রেড কালার, রেডটা একটু অন্যরকম, আর যেখানে হেয়ারিনেস বেশি ওখানে আবার একটু লাইট কালারের রেড লাগছে, এরকম কেমন। তো এটা একটা ডিফেক্ট হয়ে যায়। কিন্তু হেয়ারিনেস বেশি হলে তুমি প্রিন্ট করেছো, প্রিন্টটা কি শার্প প্রিন্ট হবে বলো? ব্যাড কাভারের মধ্যে আমরা ধরো প্রিন্ট করছি, তাই না? বেডশিটে, তোমার বেডশিটের দিকে তাকিয়ে দেখো, প্রিন্ট আছে কিন্তু, যারা বেডরুমে আছো প্রিন্ট করা আছে না? হ্যাঁ স্যার। জি, এটাতে হেয়ারিনেস বেশি হয় যদি এই প্রিন্ট গুলা, ধরো ফ্লাওয়ারের প্রিন্ট আছে, লিপ পাতার প্রিন্ট আছে, যা প্রিন্ট আছে আর কি, শার্প হবে না, এজ গুলাকে, ধার গুলাকে পরিষ্কার দেখা যাবে না। এই কারণে তোমার হেয়ারিনেসটাকে আমরা কমিয়ে আনতে চেষ্টা করি। অনেকগুলো প্রসেস আছে, সিনজিং প্রসেস একটা আছে, কিন্তু আমরা এখানে এটা কমিয়ে দিব কেন, যাতে তোমার ফার্দার ফ্রিকশনে বা অ্যাব্রেশনে যাতে হেয়ারি গুলো উঠে না আসে। হেয়ারি ফাইবার গুলো উঠে আসলে এই যে এগুলো হয়ে যাবে, যে কোথায় আছে ইয়ার কথা আছে না, পিলের কথা আসছে না, কোথায় কোথায় পয়েন্টটা, এই যে স্নিক আউট, এই যে কথাটা, এগুলো আসছে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি ওদিকে যাচ্ছি। আচ্ছা, তারপরে দেখো 3 নম্বরে কি, যে কালার এফেক্টের কথা বলছিলাম, যে বিভিন্ন ধরনের ইয়ানকে তুমি এভাবে যদি প্লাই করা হয়, কেমন বাই ফোল্ড করা হয়, দেখবে বিভিন্ন ধরনের এই যে লিমিটলেস নভেলটি এফেক্টস বলছে, কেমন নতুন ইফেক্ট তুমি আনতে পারো। তুমি একেবারে একটা ইউনিক একটা তৈরি করতে পারো। তুমি যদি মনে করো, দেখো এই যে দুইটা কিন্তু একই কালার, এখানে লক্ষ্য করো, দুইটা প্যাকেজ আছে, দুই কালার কিন্তু দুইটা ভিন্ন হয়ে গেল কেন বলতো, দেখতে আলাদা লাগছে কেন? এই যে মানে এটা কি বলবো, ক্রিম আর ব্ল্যাক ফোল্ডেড করিয়ে কিন্তু করিয়েছে, কিন্তু ডিফারেন্সটা কেন আসছে? ইয়ান ডায়ামিটারের জন্য, তাই না? এখানে ধরো ফাইনার ইয়ান দুইটাকে ফোল্ড করা হয়েছে, কোর্সার দুইটাকে ফোল্ড করা হয়েছে। এখন তুমি এই ধরনের ডায়ামিটার ভেরিয়েশন করিয়ে, বা কোনো একটা একটা থিকার একটা থিনার, বা এন কালার ভেরিয়েশন এনে তুমি নানান ভাবে ফেব্রিক তৈরি করতে পারো আর কি। কেমন, এই যে এখানে দেখো, এই যে ইয়েলো দিয়েছে, ব্লু পার্টটা বেশি, সোজা কথা, তাই না? হয়তো 5টাকে ফোল্ড করেছে, 5টার মধ্যে 3টাই ব্লু ছিল, একটা হয়তো এই ইয়েলো দিয়েছে, একটা হয়তো এই যে কি বলে স্কাই কালার। সে ধরো তুমি এই রেশিওটাকে চেঞ্জ করে বিভিন্ন এফেক্ট আনতে পারো আর কি, এটা বলছে। এখানে দেখো যে ব্লু, ইয়েলো, ব্লু আছে, ব্ল্যাক আছে, হোয়াইট আছে, সব মিলে যে বিভিন্ন ইফেক্ট আনা গেছে। আচ্ছা, এটা হয় না, 4 পয়েন্ট না, 4 নম্বর পয়েন্টটা এটা হয়েছিল। না স্যার, আজকে 4 থেকে শুরু করবেন আর কি। পড়ো, এটা পড়ো তো। A single yarn is susceptible to peel when little হুম, bits of fiber sneak out of the knit fabric. When যে single yarns are peeled, they turn প্লাইট, প্লাইট, plied. Sir. হ্যাঁ, When single yarns are ভার্ব এটা। plied, they turn to less hairy, more regular, even and stronger than singles. Due to this heaviness and stable structure, fabric made from folded yarns show less piling tendency. পিল, এটা কেমন Peeling পিল বলে না, যে স্লিপিং পিল বলি না, tendency, sir. স্লিপিং পিল, কেমন ছোট ছোট পিল, বড়ি আর কি, কেমন এই বড়ির মতো ফেব্রিকের কিন্তু এটা টেন্ডেন্সি হচ্ছে, যে তুমি যত ফ্রিকশনে যাবে, রাবিং এ যাবে, এটা পিল হয়ে যায়। সবচেয়ে পিল কোন ফেব্রিকে হয় বলো তো, কোন কোন ইয়ানের বেশি হয়, কোন ফাইবারে? So, উলে হয় সবচেয়ে বেশি, উলে, হ্যাঁ, তারপরে হয় পলিস্টারে, তারপরে বাকিগুলা কম বেশি হয়, কটনেও হয়, কিন্তু এটা ঝরে যায় আর কি, কটনটা স্ট্রেংথ কম একটু, কিন্তু পলিস্টারেরটা ওই যে স্টেপল ফাইবারের একটু লেন্থ বেশি থাকে, এটা একেবারে স্টিক হয়ে লেগে থাকে। কেমন পিল যদি হয়, এটা লিটার স্নিক আউট তো বুঝি, বেরিয়ে আসা আর কি। হয়তো তুমি এটা কোথাও গেছো, একটু ঘষা লেগেছে, অথবা লেগে গেছে কোথাও হুকে, ফাইবার বেরিয়ে আসছে, তাহলে হেয়ারিনেস থেকে কিন্তু তৈরি হয়। কিন্তু এটা হেয়ারি ফাইবার গুলো রাবিং হতে হতে, সে ধরো বিশেষ করে অ্যাপারেলের ব্যাক সাইডে বেশি হয় না। তুমি ধরো একটা শার্ট পরে, সিঙ্গেল ইয়ারের শার্ট ধরো, হেলান দিচ্ছ, অফিসে গিয়ে হেলান দিচ্ছ চেয়ারের সাথে,
গাড়িতে বসেছো, তোমার কারে বসেছো, কারে হেলান দিচ্ছ, গ্রাজুয়ালি কিন্তু হেয়ার গুলা বেরিয়ে শেষে এগুলা রোটেশনে চলে যায়, কেমন পিল ফর্ম করে বা ঘুরে যায় আর কি। এটা ওই যে শামুকের যেমন শামুক যেমন পেঁচানো থাকে না, শামুকের খোলসটা এভাবে পেঁচিয়ে যায়। তার মানে এটা পিল, এটা খুব একটা আনসাইটলি অ্যাপিয়ারেন্স বলে, কেমন খুব মানে কুৎসিত একটা লুক চলে আসে। কিন্তু যে তুমি কোথাও পরে একটা শার্ট গেছো, তুমি সামনে ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ না, পিছনে কেউ খেয়াল করলো, বললো তোমার, আরে তোমার শার্ট দেখি পিছনে এরকম পিল হয়ে গেছে আর কি। আমরা ববলিন বলি না এটাকে, বলি শার্টের মধ্যে যে কাপড়ে ববলিন উঠে যায়, এই যে না পলিস্টারে কিন্তু এটা হবেই, পলিস্টারে খুবই বেশি। তো এটা সিঙ্গেল ইয়ার্নে হয় বলে পিলিংটা আমরা এটাকে প্লাই করে ফেললে একটা ডিউরেবল স্ট্রাকচার হয় বলছে। এই জন্য ফোল্ডেড ইয়ার্ন দিয়ে তৈরি ফেব্রিক গুলি লেস পিলিং টেন্ডেন্সি বলছে, পিল কম হবে এটা বলছে। আচ্ছা, এখানে তোমার কিছু ইয়ার নাম দিয়েছে, কেমন সোয়েটার, জাম্পার, কার্ডিগান, পুলোভার, এগুলো বুঝি না, কিন্তু নামে চিনি কিন্তু ডিস্টিংগুইশ করতে পারি না। একটু পড়ো তো। It was observed that 3-ply yarn was perfect in terms of strength, wear, and abrasion. Most of the sewing threads are of 3-ply. সুইং থ্রেড যদি বাসায় একটু প্লিজ, সুইং থ্রেড যদি বাসায় আছেন আমাদের, দেখবে আনফোল্ড করে দেখবে বেশিরভাগ 3-প্লাই হয়, কেমন 3-প্লাই হলে ওই যে একটা ব্যালেন্স হয় বলছে, এটা স্ট্রেংথের, ওয়ার এন্ড অ্যাব্রেশনে, কেমন ওয়ার তো অ্যাব্রেশন, ওয়ার অ্যাব্রেশন কি ঘষা আর কি, মানে ঘষা বা ফিকশন হলে এরা বেরিয়ে আসবেন আর কি, কেমন এটা। এই জন্য একটা পপুলার একটা প্লাই হচ্ছে সুইং থ্রেডের বেলায় 3-প্লাই, কেমন এটা। সুইং থ্রেডে প্লাই কেন লাগে আরেকটা কি জানো, সিঙ্গেল ইয়ান হলে কিন্তু স্টিচ গুলা কিন্তু আনইভেন হয়ে যাবে, ঠিক ঠিক দেখা যাবে না। ধরো কোনো কোথাও একটা তুমি স্টিচটা প্রমিনেন্ট হচ্ছে, জিন্সের মধ্যে কিন্তু হয়, দেখেছো ব্লু জিন্সে কিন্তু তোমার ইয়েলো কালারের স্টিচ গুলা প্রমিনেন্ট হয়, লক্ষ্য করছো? হ্যালো, জি, এই যে ব্লু জিন্সের মধ্যে বা ব্ল্যাক জিন্সে দেখবে স্টিচ গুলা বা সিম গুলি, সেলাইটা কিন্তু অন্য কালারের দেয়। এই দেখো তখন কিন্তু বোঝা যায় যে এটা প্লাই ইয়ার্ন যদি না হতো, একটা সিঙ্গেল ইয়ার্ন যদি দিতে তুমি, এটা কিন্তু স্ট্রেংথও কম হতো, তারপরে ডায়ামিটার ভেরিয়েশন হতো, দেখতে কিন্তু ভালো দেখাতো না, কেমন দেখা যেত কোনো সময় কোথাও মোটা কোথাও চিকন, ভালো লাগতো না আর কি। তাহলে এটা 3-প্লাইটা একটা ব্যালেন্স। তারপরে প্লাইয়ার্স, Ply yarns are widely used in knitting to produce sweater, jumper, cardigan, pullover, etc. Other than knitting, good quality men's shirting is made with ply yarns. এই যে শার্টিং এর কথা বলছে না, শার্টিং এ দিলে কি হবে, এই যে স্ট্রাইপ গুলি আছে শার্প থাকবে একেবারে, কেমন এই লাইনটা, এই যে ব্লু এর যে লাইনটা আছে, আমি বড় করে দেখাই, এই যে দেখো এই যে ব্লু কালার যে লাইনটা, এটা একদম এটা প্রমিনেন্ট একটা লাইন আসবে, শার্প লাইন। যদি সিঙ্গেল ইয়ার্ন দিয়ে যদি তুমি ব্লু বা হোয়াইট এগুলো দিতে, কি হতো জানো, যে ফ্রিকশন হয়ে এই এজ গুলা, এজ না ধারগুলি দেখা যাতে কি ক্লিয়ার লাগতো না আর কি। আমরা কি হোয়াইটটা হোয়াইট, ব্লুটা ব্লুর জায়গায় রাখতে চাই, তাই না? এই জন্য প্লাই করে দিলে আমরা ইয়ার্নটাকে প্লাই করব, এরপর ডাই করব, কেমন ডাইং করে, এগুলো তো ইয়ার্ন ডাইড ফেব্রিক, কিন্তু জানো না এটাকে ইয়ার্ন ডাই করা হয়, তোমরা ওয়ার্পিং এ পড়বে, সেকশনাল ওয়ার্পিং সিস্টেমে এটাকে উইভিং এ তোমাদের পড়াবে, মামুন স্যারের মধ্যে পড়াবে, এটা ছোট আব্দুল্লাহ মামুন স্যার। এখানে সেকশনাল ওয়ার্পিং এ এটা দুইটাকে ইয়ার্ন ডাই করে এনে তৈরি করা হয়। উল্টা পিঠে যদি দেখো তুমি সেম কালার পাবে কিন্তু এটা। আর যেটা প্রিন্ট করা, যেটা দেখবে অনেক সময় চিপ গুলি স্থানে দেখবে স্ট্রাইপ শার্ট অনেক চিপে, এখন অবশ্য চিপ নাই, বিক্রি করছে, তুমি উল্টো পিঠটা আগে দেখবে, কি দেখবে বলো তো, প্রিন্ট কিনা আর এটা ইয়ার্ন ডাইট কিনা, বুঝবে না এটা। উল্টা পিঠটা কি পুরোপুরি সামনের পিঠের মতো হবে না? পুরোপুরি হ্যাঁ, সামনের দিকের মতো মানে ফেসের মতো হবে না,
প্রিন্ট যদি হয় মনে করবে এটা লাস্টিং করবে না, এবং এই এজ গুলো দেখবে একদম ধার গুলা কিনারা গুলা একদম শার্প থাকবে না। ওই পিঠে দেখলে তোমার ভালো লাগবে, তো এটা চিপ বুঝতে পারবে, মানে প্রিন্টের কস্ট অনেক কম আর কি, সোজা কথা। হোয়াইট ফেব্রিকে যদি প্রিন্ট করে ফেলি রোলার প্রিন্টিং দিয়ে অনেক কম এটা, কিন্তু ইয়ার্নটাকে ডাই করে এনে আবার ডাইড ইয়ার্নটাকে শুকিয়ে ড্রাই করে সেকশনাল ওয়ার্পিং করা কিন্তু অনেক কষ্টের কাজ। তোমরা ফেব্রিক মিলে ভিজিট করতে গেলে দেখবে স্ট্রাইপ করাতে কত মানুষ যে লাগে, কত দামি মেশিন যে দরকার হয়, কেমন। তো এটা এখানে যেটা আমরা শিখলাম, হাই কোয়ালিটির যে মেন্স শার্ট যেগুলো আছে এগুলা এই ফোল্ডেড ইয়ার্ন দিয়ে তৈরি করে। আমি যখন তোমাদের মতো পাস করার পরে আমি বেক্সিমকোর যে স্পিনিং যেটা, ওখানে আমি জব করেছিলাম 3 বছর, কেমন, বাইরে পড়াশোনা করতে যাওয়ার আগে। তো ওখানে আমি করতাম কি, এই যে 80 কাউন্টের ইয়ার্নকে ফোল্ড করতাম, ফোল্ড করলে 40 কাউন্টের মতো হতো এই শার্টিং এ। এই ফোল্ডেড ইয়ার্ন দিয়ে বেক্সিমকো টেক্সটাইল যেটা ব্যাকস্টেক্স বলে, কেমন, ওই যে ওদিকে আছে কাশিমপুরের কোনাবাড়ির ওই সাইডে সাভারের ওদিকে, ওখানে দিয়ে দিতাম আমরা ইয়ার্নটা। ওরা শার্টিং তৈরি করে এক্সপোর্ট করতে হবে বেক্সিমকো টেক্সটাইল, এখনো করে, এখনো করছে তারা। আচ্ছা, এটা শিখলাম আমরা শার্টিং এ কেন দরকার না। আচ্ছা, সোয়েটার জাম্পার এগুলো দেখো, আমি অ্যাস্টারিস 1টা 2টা 3টা, এটা মানে কি নিচে নোট দেওয়া আছে, এগুলো বলতে কি বুঝি এটা পড়ো। কার্ডিগান, জাম্পার, জাম্পার, সোয়েটার, এগুলো আমাকে বুঝাবে তো আলাদা করে। সাইফ না, আমি আরেকজনকে ধরি, দাঁড়া, ইয়ে পড়ো, কে জানি, জাবেদ হোসেন, রোল 52, আসছো আসছো জাবেদ? হ্যাঁ, দেখতে পাচ্ছ তুমি স্ক্রিনটা? একটু পড়ো তো, পড়ে আমাকে বুঝাবে। মানে তুমি এমন ভাবে পড়বে, শোনো ছেলেরা, যখন আমরা জিনিস এটা পড়বো, কেমন, মনে করবে তুমি যে আমার টিচিং করতে হবে, এটা আমার বুঝাতে হবে আরেকজনের সামনে, না? এটা হলে কিন্তু অ্যাটেনশন আসে, তাই না? পড়তে বসলেই দেখবে যে মাথায় জেলোমেলো চিন্তা ভাবনা যে আসবে না। তুমি মনে করবে সব সময় যে আমার কালকে এটার উপরে একটা লেকচার দিতে হবে, এভাবে কিন্তু ব্রেনের হার্ড ডিস্কে অনেকটা সেভ হয়ে যায়। তো এভাবে এটা পড়তে থাকো আর আমাকে তিনটার এই পার্থক্যটা একটু বুঝাবে। কার্ডিগান পড়ো। So cardigan, a piece of clothing usually made from wool that covers the upper part of the body and the arms, fastening at the front with buttons and usually worn over other clothes. আমি এই ছবিটা একটু দেখি, ফাস্টেনিং এট দা ফ্রন্ট উইথ বাটনস, কেমন, এই যে এখানে মানে সামনে দিয়ে ওপেন থাকবে, এটা বাটন দিয়ে নরমালি ক্লোজ করা হয়, না? এটাকে আমরা কার্ডিগান বলছি। আচ্ছা, জাম্পার সোয়েটার বলতে কি বুঝি? So a piece of clothing with usually long sleeves that is usually made from wool is worn on the upper part of the body and does not open at the front. In UK, the word jumper is used almost exclusively by women, and the word sweater is preferred by men for exactly the same garment. ঠিক আছে, না? Yes, sir. ইউকে থেকে আমরা যেহেতু ইংলিশ কলোনি ছিল আগে আমাদের দেশে, কেমন, তাহলে ইংল্যান্ডের মানে ইংলিশদের এই টার্মগুলো রয়ে গেছে আমাদের মধ্যে। ইউকের এরা লেডিস যেটা আছে উইমেন্সদেরটাকে জাম্পার বলছে, না? আর ছেলেদেরটাকে সোয়েটার বলছে, কেমন। আর এটা কি থাকে, এই যে লং স্লিভ, এটা উলের কথা বলছে আসলে, কিন্তু এখন কিন্তু অ্যাক্রিলিক আর্টিফিশিয়াল উল চলে আসছে আর কি, কেমন। যাক, উল আর তোমার এটা নিয়ে ফাইবার নিয়ে চিন্তা না করে আমরা এই যে এটার ইয়ারটা আর কি, মানে ডিজাইনটা নিয়ে ভাবি, কেমন। সোয়েটার জাম্পার, তাহলে এটা মেয়ে ছেলে। পুলোভারও কিন্তু একই টাইপের, কেমন, দেখো নিচে পড়ো পুলোভারটা। A pullover is a regional variation a for the same pullover. thing. Regional variation for the same thing. The name comes from as it is রিজিওনাল মানে কি এলাকা বেসিসে, কেমন, এলাকা বেসিসে এটাকে আবার পুলোভার বলে, আর আঞ্চলিক। জি জি, আমাদের দেশে আছে না, রাজশাহীতে একটা টার্মকে একটা এই কথা বলে, চিটাং এক কথা বলে, সিলেটে অন্য টার্ম বলে, তাই না? এই যে মিষ্টি কুমড়া দেখবে, এই মিষ্টি কুমড়া একটা সবজি, একটা ছোট একটা দেশে, আমি বিভিন্ন দেশে বিভিন্ন জেলায়, কেমন, আমার বাড়ি, আমার নেটিভ, আমার বাবা প্যারেন্টস হচ্ছে কুমিল্লার,
আমার জন্ম হয়েছে সিলেটে, আবার আমরা সিলেটে অনেক বছর ছিলাম, তারপর আবার চিটাগাং কক্সবাজারে আমার বাবা ট্রান্সফার হয়ে গেছে, ওখানে ছিলাম আবার অনেক বছর। এই মিষ্টি কুমড়ার নাম 3 জেলায় আমি 3 রকম পেয়েছি, 3 জেলায় 3 রকম বলছি, এরকম আর কি। কেমন এই গার্মেন্টস এর নামও রিজিয়ন বেসিসে ডিফারেন্ট। The name comes from This is the names comes from as it is put on by pulling it over our head. এটা বুঝতে আহ, পারছি না কেন জি পুলোভার স্যার, বলছি, জি স্যার, মাথার ভিতর দিয়া। মাথার উপর দিয়ে না, পুলিং যে টেনে টেনে বা ইয়ে করে পড়তে হয়, এটা না উপর দিয়ে। হ্যাঁ, পুলোভার করবে। A pullover could be a hoodie or a non-button up sweater. হুডি বুঝতে পারছি, যে হুড না, জি স্যার। হুডি যে রিক্সার হুড আছে না, রিক্সার হুড, এটা হুডি জাম্পার বলে। কেমন হুডি সোয়েটার, হুডি জাম্পার, হুডি পুলোভার, না না এগুলো খুব চলছে কিন্তু আর কি এখন লেটেস্ট ফ্যাশনে, কিন্তু হুডিটা খুব চলে। In the 1950s, So in the 1950s, when it often referred to a sleeveless pullover that is now often called a tank top in the UK. এই যে দেখছি ট্যাঙ্ক টপ না, এই যে ওপেন পুলোভার, সেন্টু গেঞ্জি। হ্যাঁ স্যান্ডো গেঞ্জি, যেটা মানে স্লিভলেস হয়ে গেলে কিন্তু এটা পুলোভার, স্লিভলেস পুলোভার বলতো। নতুন এখন ট্যাঙ্ক টপ, এখন বাংলাদেশে অনেক অর্ডার হচ্ছে। তোমরা যদি কোনো গার্মেন্টস ভিজিটে যাও দেখবে সামারের অর্ডার যদি থাকে, সামার ক্লথিং এর ট্যাঙ্ক টপ এটা থাকবেই। কেমন কমন এটা একেবারে। তোমরা নন নন মুসলিম কান্ট্রিগুলোতে যদি যাও দেখবে মেয়েরা সামারে এগুলা পরেই, আগে ছেলেদের ছিল কিন্তু স্যান্ডো গেঞ্জি, তাই না? এখন এটা মেয়েরা নিয়ে নিয়েছে, কিন্তু মেয়েরা প্রচুর এগুলো পরে পরে। হ্যাঁ, মেয়েদের বেলা একটু ডিফারেন্স কোথায়, এই যে ডিজাইনটা একটু ভেরি করা থাকে আর কি। এই যে আমার স্ক্রিনে দিকে তাকাও, এই জায়গাটা চিকন করা থাকে মেয়েদের, দেখেছো না? এখানে ঠিক থাকে না আর কি, এটা থিন চিকন করা থাকে। বরং সময় এটা ধরো ইয়ানের মতো আর কি, ফোল্ডেড ইয়ান বেল্টের মতো বেঁধে দেয়, অনেক ডিজাইন ফিতা দিয়ে। জি হ্যাঁ, অ্যাট্রাকটিভ করতে চায় আর কি, সবাই অ্যাট্রাকটিভলি নিজেকে প্রেজেন্ট করতে চায় না, এটা হিউম্যান নেচার একটা আর কি। স্যার আমাদের হচ্ছে যে এখানে যে জাম্পার আর পুলোভারের মধ্যে তাহলে মেইন ডিফারেন্সটা কি? মানে জাম্পারে গলা জাতীয় কিছু নাই, শুধু হচ্ছে নেক। হ্যাঁ রিজিওনাল, যেটা হ্যাঁ রিজিওনাল ভেরিয়েশন। কেমন একই জিনিসটা, মানে পুলোভারটা কি জানো, একটু আমি ডিকশনারি মিনিং এ পাইনি বলে, কিন্তু আমি নিজের এক্সপেরিয়েন্স থেকে বলছি, পুলোভারটা একটু বডি ফিট থাকে, টাইট থাকে গলাটা। কেমন এখানে মানে টাইট থাকে বলেই তোমার পুল করে উপর থেকে টেনে খুলতে, এটাও পুল করতে হবে সোয়েটার জাম্পার ডেফিনেটলি না, কিন্তু এটা একটা লুজ ফিট থাকে। আর পুল ওভারটা না একদম বডি ফিট হয়ে থাকে, টাইট থাকে, যে কারণে পুল করে টেনে নিতে তোমার একটু এনার্জি খরচ করতে হবে বেশি। এটাও একই ডিজাইন, কিন্তু একই না, এই জন্য এখানে কথাটা বলে দিয়েছি আমি, যে রিজিওনাল ভেরিয়েশন অফ দ্য সেম থিং মানে এখানে জাম্পার সোয়েটারের কথা বলছে। কেমন এই জিনিসটাই আর কি। আচ্ছা, তারপরে ডেজিগনেশন অফ ফোল্ডেড ইয়ানের কিভাবে নামকরণ হয় বলছে, এই যে 30/1 হইলে এটা সিঙ্গেল ইয়ান, 30/2 মানে কি, 30/2 ইয়ান ইজ 230 ইয়ার্স প্লাইড টুগেদার, দুইটাকে ফোল্ডেড করলে 15 হয়। এটা আমরা ম্যাথ করবো ইনশাআল্লাহ সামনে। কেমন আচ্ছা, এখানে একটা টুইস্ট একটা চ্যাপ্টার আছে, ওখানে আবার আসবে। নরমালি যেটা দেখা যায় যে সিঙ্গেলে যদি এস থাকে, ডাবলে গিয়ে জেড হয়, এটা জানি আমরা। আমরা কি পাটের দড়ি বানিয়েছি? কেউ গ্রামে গিয়ে দেখেছি ম্যানুয়ালি হাতে ফোল্ড করে দড়ি বানিয়েছো? কেউ আছো? এটা এক্সপিরিয়েন্স শেয়ার করো তো, যে জুট ফাইবার নিয়ে। হ্যাঁ, কি করো বলো তো, যে এটাকে ফোল্ড করি না বা ডাবল করি না? জি স্যার। হ্যাঁ, প্রথমে সিঙ্গেল করি না, সিঙ্গেল এক ডাইরেকশনে দেই, হ্যাঁ তারপর ডাবল করি যেন উল্টা ডাইরেকশনে দেই। কেমন এটা কেন দেই? সিঙ্গেল ইয়ান, এটা দুই ধরনের টুইস্ট হয়। কেমন একটা এস টুইস্ট, একটা জেড টুইস্ট, দুইটা ডাইরেকশন থাকে। মানে তুমি একটা সিঙ্গেল ইয়ানকে হয় তুমি লেফট হ্যান্ড ডাইরেকশনে অর রাইট হ্যান্ড ডাইরেকশনে দুই দিকে টুইস্ট করতে পারো। মানে কি, একটা ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজে ভাবতে পারো, তাই না?
এই দুই দিকেই তো ঘুরাইতে পারি আমরা নাকি? তাহলে এখন যদি তুমি সিঙ্গেল যদি ক্লকওয়াইজ দাও, ডাবলে গিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ হবে। কারণ কি, যেটা তার ভিতরে স্টোরড এনার্জি থাকে, টর্ক থাকে, সে কিন্তু আনটুইস্ট হতে চায় অ্যান্টি ক্লকওয়াইজ। আবার তুমি যদি সিঙ্গেল অ্যান্টি ক্লকওয়াইজ দাও, সেটা আবার ক্লকওয়াইজ ডাইরেকশনে আনটুইস্ট হতে চাইবে, তখন এই ফোল্ডেডে গিয়ে উল্টা ডাইরেকশন দেয়। এই কথাটা এখানে বলেছে, কেমন? আচ্ছা, আরেক যে কি বলছে, when producing folded yarn 70%, আচ্ছা একটু পড়ো, এটা একটু পড়ো, তাহলে তোমরা অনেকে লক্ষ্য করছো না, এই জন্য বলছি। পড়ো তো এটা, সাইফ পড়ো, folded or plied yarn জোরে। Folded or ply এতক্ষণ yarns. লাগছে কেন? হ্যাঁ, Folded or ply yarns are assemblies of twisted single yarns. Usually the twist in the plying yarn is opposite to the single yarns to obtain a torque balance structure. A twist of folded yarn is টর্ক ব্যালেন্সের কথা বলছিলাম না? twist of folded yarn is designated as ZS twist or SZ twist, where the first symbol designates the direction of twist in the single yarns and the second symbol designates the direction of twist of the folding operation. বুঝা গেছে তো না? হ্যাঁ, বুঝা গেছে না যে প্রথমটা সিঙ্গেলের টুইস্ট বলছে, আর দ্বিতীয়টা ডাবলের মানে ফোল্ডেডের টুইস্ট বলছে। হ্যাঁ, যদি আবার করি যদি এটাকে, তাহলে আবার উল্টা হবে, জেড এস জেড এরকম হবে না? চেঞ্জ when producing পার্সেন্ট টুইস্ট দিবা বলছে, when producing folded yarn 70% of the twist present in the single yarn is imparted in the folded yarn. তাহলে সিঙ্গেল ইয়ার্নের যদি টিপিআই দিয়ে এক্সপ্রেস করে টুইস্টকে, টিপিআই টুইস্ট পার ইঞ্চ, কেমন? তাহলে সিঙ্গেল ইয়ার্নের যদি আমার 20 টিপিআই থাকে, ফোল্ডেড ইয়ার্নে কত হবে? So each turn at 7%. কত দাঁড়ায় স্যার আবার একটু বলেন কথাটা স্যার। সিঙ্গেল ইয়ার্নে যত টুইস্ট থাকে, ফোল্ডেড ইয়ার্নে তো অত টুইস্ট লাগবে না, যত মোটা হতে থাকে না তত কমতে থাকে টুইস্ট। যে কোনো কিছুর একটা তুমি থিন স্ট্রাকচার, চিকন ইয়ার্নে বেশি টুইস্ট লাগে, মোটা ইয়ার্নে কম লাগবে, কেমন? এটা কেন কম লাগে? যত মোটা হবে এটা থিকার হবে, নাম্বার অফ ফাইবারস ইন দ্য ক্রস সেকশন বাড়তে থাকে। এটা বেশি ফাইবার থাকলে তুমি অল্প টুইস্ট দিলে কিন্তু একটাকে তোমার র‍্যাপ করে রাখতে পারে, এন্ট্যাঙ্গেল করে রাখতে পারে। এই কারণে চিকন সুতা হলে এটা বেশি টুইস্ট লাগবে। এখন সিঙ্গেলটাকে বলছি আমি চিকন সুতা, কেমন? সিঙ্গেলে যদি 20 টিপিআই থাকে টুইস্ট পার ইঞ্চ, তাহলে ডাবলে ফোল্ডেডে কত হবে? 70% যদি হয় 14 হবে, তাই তো? এটা এইভাবে। তারপরে আবার যদি আমি করতে থাকি, আবার ফোল্ড করতে থাকে, এই ধরনের কি, এটা অ্যাপ্রক্সিমেটলি আর কি, কেমন? এটা আচ্ছা, এখানে আরেকটা আসছে যে ক্যাবল ইয়ার্ন বলছে। আমরা কেবল, ইলেকট্রিক কেবল দেখেছি না? এই যে আমাদের রাস্তার উপর গেলেই দেখবা যে কেবল, কোনটাকে বলছে বলো তো? যে ছবিটা দেখে বোঝা যায় না? সিঙ্গেলকে যখন টুইস্ট দেই এটা কি হয়? প্লাই হয়, তাই তো? প্লাইডকে যদি আবার টুইস্ট দেই ওই সময় কেবল বলছে। এটা পড়ো, আরেকজন দিয়ে পড়ে, এটা 71 জন যাবে তো পড়েছে না? নিজের থেকে লাস্টে কি আসছে দেখে, আকাশ পড়ো তো, রোল 21। আকাশ, আকাশ আকাশ শুনতে পাচ্ছি? ওকে বেরিয়ে গেল নাকি? জি স্যার, শুনতে পাচ্ছি। পড়ো এটা যে, হ্যাঁ থ্যাংক ইউ, হ্যাঁ পড়ো, ক্যাবলিয়ান পড়ো, আমি শুনতে পাচ্ছি, বলো এটা পড়ো। হ্যালো, এটা পড়ো, এটা স্ক্রিন দেখে পড়ো। These are produced by cabled yarns. These are produced by combining together a folded or ply yarn with one or more other yarns by twisting them around each other. Hence, cabled yarns involve two or more process of twist insertion after by twisting the ply.
একটু একটু Tears. আকাশ, একটু প্লিজ আমি একটু বুঝাই, দেখো এই লাইনটা একটু বুঝাই। এই যে স্পিনিং এর পরে দেখো, স্পিনিং থেকে আমরা সিঙ্গেল পেয়েছি তাই না? সিঙ্গেল দিয়ে তাহলে প্রথম প্রসেস হচ্ছে একটা টুইস্টিং অপারেশন হচ্ছে প্লাইয়ান করব, তাহলে আবার টুইস্টিং অপারেশন ক্যাপল করব, এটা বলছে তাই না? যে টু আর মোর প্রসেসেস অফ টুইস্ট ইনসারশন আফটার স্পিনিং, এটা বলতে চাও কেমন? যেমন মেরিন ক্যাবল যদি হয়, জাহাজে নোঙ্গর করতে যে দড়ি আছে কেমন, আমরা রোপ রোপ বলে ফেলি আর কি সিম্পলি। ক্যাবলে কিন্তু এই ধরনের কিন্তু অনেকগুলা ফোল্ড হয় কেমন, অনেক মোটা করতে হয়। একটা তুমি কয়েক হাজার টন একটা শিপকে সে নোঙ্গর করে আটকে রাখবে না, অ্যাঙ্কর অ্যাঙ্কর করে রাখবে, নোঙ্গর করে রাখবে, তাহলে এটা অনেক তোমার হাই স্ট্রেংথ হতে হবে ডেফিনেটলি কেমন। এই কারণে যে ইন জেনারেল আকাশ, in general it is constructed by twisting the plied yarns যে around each other successively in the opposite direction of the preceding twist. preceding আগেরটার অপোজিটে থাকবে বলছে, দ্যাট ইজ কেমন না, আই হচ্ছে দ্যাট ইজ, এটা ল্যাটিন ওয়ার্ড, এটা শর্ট ফর্মে আছে, এটা গুগলে দেখে নিও, একটা মিনিং আছে কেমন। এটা ওই যে ইংলিশে অনেকগুলি তোমার ফরেন ওয়ার্ড বা টার্ম ইন হয়ে গেছে কেমন, দ্যাট ইজ আবার ইজি আছে দেখবে, ইজি হচ্ছে এস ফর এক্সাম্পল কেমন, মানে ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ, এটা হচ্ছে ইজি দিয়ে, আর এটা হচ্ছে দ্যাট ইজ কেমন, দ্যাট ইজ SZS না, That is SZS or ZSZ. As a result, the এভাবে, opposite হ্যাঁ। twist direction cause the plies to grip each other and maintain adherence. These yarns are hard, rough, and strong. যে In the tire yarn section of the textile industry, cabled yarns are yarn. termed cabled cord or tire cords. Tire cords, traditional Cable tires cord, are reinforced by textile based on polyamide, 6 or 6.6 yarns. But with the introduction of modern tire constructions, polyester and Kevlar took over the positions. Textile fiber reinforced tires are used for all of the following vehicle tires. For example, saloon cars, light commercial vehicles, medium and heavy commercial vehicles, buses and trucks, aircraft, motorcycles, agricultural vehicles, off-road vehicles, bicycles. ভেহিকেল কেমন, সব জায়গায় টায়ার কোডে কেন দেয়, আচ্ছা একটু পরে বলছি, এটা পরে ফেলো, যে একটা সেলুন কারের মধ্যে কত দেয় দেখো, Tire of saloon cars may be reinforced by 0.25 to 0.35 kg of textile yarns in combination with steel belts, whereas aircraft tires may contain textile reinforcement as much as 10 to 20 kg. দেখেছো একটা এয়ারফোর্সের এয়ারক্রাফটের টায়ারে 10 থেকে 20 কেজি দেয় ফাইবার বলছে। আমাদের টেক্সটাইল ফাইবার দেখো এটা কোথায় ইউজ হয় তাই না, এই যে অটোমোবাইল দেখো কোথাও বাদ নাই, কিন্তু বাইসাইকেল টায়ার থেকে শুরু করে সেলুন কারটা কি, সেলুন কার ওই যে নরমাল কারগুলো যে বিএমডব্লিউ ওডি আছে না, এগুলি মানে এরিস্টোক্রেটিক কার যেগুলি, সেলুন মানে বোঝো, এই সেলুনে কি আমরা চুল কাটাই না, আরাম চেয়ার আর কি, মানে কমফোর্টেবল চেয়ার, আরাম কেদারা যেটা বলে আর কি, এগুলো হচ্ছে সেলুন বলে কেমন। এটাকে রিইনফোর্সমেন্টটা বলি। হ্যাঁ এখন আসছি যে কেন আমার টেক্সটাইল ফাইবার রাবার টায়ারে ইউজ করতে হয় তাই না, এটা একটা প্রশ্ন ডেফিনেটলি, আমরা অনেকে হয়তো জানি অনেকে জানি না। আচ্ছা দেখো এই যে রাবারটা হচ্ছে ভালকানাইজড রাবার, ভালকানাইজড কি রাবার তো তোমরা জানো যে ন্যাচারাল, এটা মানে ন্যাচারাল রাবার হচ্ছে পলিআইসোপ্রিন আর আর্টিফিশিয়াল রাবার হচ্ছে পলিআইসোবিউটাইলিন কেমন। এদের মধ্যে কিন্তু সালফার দিয়ে ক্রস লিঙ্কিং করে দেয়া হয়,
এদেরকে থার্মোসেট বানানোর জন্য। থার্মোসেট কিনালে দেখো ক্রস লিঙ্কিং যদি না করে এরা নরম থাকবে এবং কম টেম্পারেচারে কিন্তু এরা মেল্টের দিকে চলে যাবে, সফট হয়ে যাবে। কেমন? এটাকে থার্মোসেট করে দেয়, ক্রস লিঙ্কিং করে দেয় পলিমার চেনগুলিকে। পলিমার চেনের মাঝখানে সালফার সালফার লিঙ্ক তৈরি করিয়ে দেয়। আমার এখানে ছবিটা দেই আর কি। যাক, তোমাদের এখানে একটা বলি। এখন দেখো টায়ারের মধ্যে রাবার রাবার কেন করতে হয়? এই টায়ারটাই কিন্তু দেখো তুমি ট্রাক যদি চিন্তা করো, এই যে দেখো বাস, ট্রাক অথবা হেভি কন্টেইনার, যদি কন্টেইনার নিয়ে আসে চিটাং পোর্ট থেকে, দেখেছো না যে ট্রাকের মতো আছে, কন্টেইনারে ধরো কয়েকশো টন থাকে, কিন্তু হেভি মেশিনারি আসছে, নিটিং মেশিনারি, স্পিনিং মেশিনারি আসছে কন্টেইনার পোর্ট থেকে, কিন্তু ট্রেনে আসছে এখানে ঢাকা থেকে আবার কন্টেইনার গুলাকে ট্রাকের মধ্যে করে নিয়ে যায় বিভিন্ন স্পিনিং মিল বা উইভিং মিল বা টেক্সটাইল মিলে। তাহলে টোটাল লোডটা কি এই টায়ারের উপর দিয়ে যায় না? এটা তো বুঝি নাকি? শুনছি? মানে টোটাল এই লোড বেয়ারিংটা যে আমার একটা অটোমোবাইলে 4টা 6টা 8টা টায়ারের উপরে কিন্তু লোডটা যায়। এই টায়ার দেখো যখন সামারে পিচ ওয়ে যেগুলা পিচ ঢালা রোড যেগুলি, তাই না, ওইটা কিন্তু এমনি হট হয়ে যায় সামার কান্ট্রিতে। তারপরে যখন এরা ফ্রিকশন হয়, রান করতে থাকে ধরে, আরো হিটেড হয়ে যায় না? টেম্পারেচারটা আরো বেড়ে যাবে না? ফ্রিকশনে বেড়ে গেলে কি হয়? রাবারটা কিন্তু ডিফর্ম হতে থাকে। ঠিক আছে? ডিফর্ম হবে গরম হয়ে গেলে। হ্যাঁ স্যার, অবভিয়াসলি, অবশ্যই। ডিফর্ম হয়ে গেলে কি হবে? এখন টোটাল রাবার যদি ডিফর্ম হয়, এটা রিস্কি হয়ে যায় না? টোটাল তোমার অটোমোবাইলটা, টোটাল ভেহিকেলটা স্মুথ চলবে, এটা একে বেঁকে যাবে না? মানে রাইট ট্র্যাক থেকে আশেপাশে চলে যায়, স্ট্রেট মুভ করতে পারবে বলো এটা যদি বসে যায় এটা? তখন কি হয়, এই রাবারটা যাতে ডিফর্ম না হয়, তখন এখানে হিট রেজিস্ট্যান্ট কিছু ফাইবারের একটা লেয়ার দেয়া হয়। এই যে দেখো, এই যে নাইলন কভার দেখতে পাচ্ছেন না? তারপর আবার স্টিলের বেল্ট, কিন্তু হিট রেজিস্ট্যান্স কম। এটা নাইলন কিন্তু নরম হয়ে যায় 50-60 ডিগ্রিতে। এই জন্য এই যে কেভলার যে বলছে, পলিস্টার কিন্তু টিজি হচ্ছে 70, কেভলার হচ্ছে কয়েকশো, 400, পুরো কেভলার এসে বলতে গেলে এখানে কেভলার ফাইবার নিয়েছে যে রাবার নরম হবে ঠিকই, কিন্তু এই ফাইবারটা কেভলার ফাইবার নরম হবে না, এটা শেপটাকে রিটেইন করবে, ধরে রাখবে। এটাকে রিইনফোর্সিং বলছে। রিইনফোর্সিং হচ্ছে শক্তি বাড়ানো। কেমন? এই এক্সিস্টিং যে তার স্ট্রেংথ আছে, যে ক্যাপাসিটি আছে, ক্যাপাবিলিটি আছে, তাকে আরো এনহান্স করা। এটাকে টেক্সটাইলে বা ইঞ্জিনিয়ারিং ল্যাঙ্গুয়েজে রিইনফোর্সিং বলে। তাহলে টেক্সটাইল ফাইবার রিইনফোর্স টায়ার, কি বুঝলাম? যে টায়ারকে রিইনফোর্স করা হয়েছে টেক্সটাইল ফাইবার দিয়ে। আচ্ছা, এই টেক্সটাইল ফাইবার কিন্তু তোমার এই সিমেন্টিক আছে, কনক্রিট আছে, কনক্রিটে কিন্তু ফাইবার ইউজ করা হয়। কেমন? কনক্রিটে ইউজ করলে কি হয়? কনক্রিট রিইনফোর্স হয়। কেমন? আমি একটু প্লিজ ওয়েট করো, আমি একটু ছবিটা দেখাই তোমাদের। এটা আলাদা অন্য কোর্সে আছে আমার, এটা একটু 2 মিনিটের মধ্যে আমি ব্যাক করছি এটা। এটার দিকে তাকাও, দেখছি নাকি? স্যার, হ্যাঁ দেখো, এটা একটা
কনক্রিট বার, কিন্তু দেখো কনক্রিট বারে কি ব্যান্ড হতে শুনেছো কখনো? দেখো উপর দিয়ে লোড দেওয়া হচ্ছে, কিন্তু এটা ভেঙে যাওয়ার কথা না, ব্রেক হয়ে যাওয়ার কথা না, হ্যাঁ কিন্তু এটাকে দেখো এই যে ব্যান্ডেবল কনক্রিট বলে। দেখো এটা কি দিয়েছে টাইটেলটা, ক্যাপশনটা, ফাইবার রিইনফোর্সড সিমেন্টিশিয়াস কম্পোজিট that can survive earthquakes and other disasters due to its elasticity and bendability. দেখবে যে ভূমিকম্প যদি আসে, আর্থকোয়েক যেগুলো আসে জাপান, কোরিয়া, চায়না, ইন্দোনেশিয়া, এগুলো বেশি হয়, কেমন ওখানে কিন্তু এই ক্র্যাক ধরে যায় কনক্রিটে। এই যে মাল্টি স্টোরির বিল্ডিং আছে যেখানে লোড পড়ে আছে, দেখবে হঠাৎ করে ভূমিকম্প আসছে, একটা ক্র্যাক হয়ে গেছে, ফাটল ধরে গেছে। ফাটল ধরলে রিস্কি কিন্তু, তাই না? রিস্ক কেন বলতো? এই ফাটল থেকে কিন্তু ভাঙা কলাপ শুরু হবে এক সময়। আর একবার যদি আসছে ভূমিকম্প, দেখবে আর্থকোয়েকে এটা পুরা কলাপস করে ফেলেছে। তার চেয়ে বরং এভাবে যদি কনক্রিটটা যদি এটা ব্যান্ড হতো, দেখো ব্যান্ড হলে কিন্তু আমার এইটা ক্র্যাক হতো না, ফাটলটা ধরতো না, তাই না? ভূমিকম্প আর্থকোয়েক আসলে কি হয় বলতো? আর্থকোয়েক আসলে ফাটল ধরে কেন কনক্রিটে? বাড়ি ফেটে যায় কেন? একজন বলো, যে কোনো কেউ। ইলাস্টিসিটি থাকে না এই জন্য। ইলাস্টিসিটি থাকে না, কি হয়? তুমি যদি চারটা তোমার টেবলের অথবা চারটা স্ট্যান্ড আছে, চারটা লেগ আছে, চারটাতে কি একই প্রেসার পড়বে বলো? আনইকুয়াল প্রেসার পড়বে কিন্তু যখন আর্থকোয়েক আসে। একটা দেখবে একটা পাকে ওইভাবে টানছে, একটা বাম দিকে টানছে, একটা ডান দিকে টানছে, এভাবে করলেই কিন্তু মাঝখানে একটা ফাটল ধরে যায় না কনক্রিটে। এই ফাটল ধরলেই দেখবে এটা গ্রাজুয়ালি ওই প্রথম ফাটলেই হয়তো কলাপস করবে, অথবা ফাটল আছে এখন, পরবর্তীতে এটা ভাইব্রেশনে কিন্তু এটা পুরো কলাপস করবে, ভেঙে পড়বে। যে রানা প্লাজা ডিজাস্টার হয়েছিল সম্ভবত 13 সালে, এটা রানা প্লাজা যে ভেঙে গিয়েছিল, কিন্তু এইভাবেই প্রথমে এটা পুরনো হয়েছিল, বিল্ডিং এর ছাদের মধ্যে জেনারেটর বসিয়েছে, জেনারেটর যখন রান হতো ওই সাইডে তো লোডশেডিং, কেমন জেনারেটর যখন চলতো ভাইব্রেশন হতে হতে কিন্তু প্রথমে কলাপ, এটা ক্র্যাক হয়েছিল। জানো এটার এটা ইতিহাসটা? না স্যার জানি না। আমরা টেক্সটাইল টিভিতে তো দেখাইছিল যে স্যার রড ছোট দেওয়ার কারণে এরকম হয়েছে, রড চিকন রড ইউজ করে। রড না, এটা পুরনো হয়ে গেছে। দেখো পুরনো গেলে তো এমনিই তো রডের সাথে যে কনক্রিটের যে বন্ডিংটা এটা উইক হয়ে যায় না। এই রানা প্লাজার উপরে কিন্তু পিএইচডি নিয়ে গেছে বিদেশিরা এসে, জানো ওই যে অনেক দেশ থেকে, জার্মানিতে গিয়েছিল আমাদের কিছু কলিগ, ওরা প্রেজেন্ট করছে রানা প্লাজার উপরে। অথচ আমরা দেখি যে তোমরা দেখো জানোই না বিষয়টা, অত টেক্সটাইল স্টুডেন্ট কিন্তু আমরা, ওরা এসে ডক্টরেট ডিগ্রি নিয়ে গেছে এগুলোর উপর, ইতিহাসের উপরে, কেন এটা এভাবে কলাপস করলো আর কি। ইঞ্জিনিয়ারিং যারা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ার যারা, এরা এরা আসছিল। তো এটা কি হয়েছে, এটার জন্য কন্টিনিউয়াস ভাইব্রেশনে যখন ছিল জেনারেটরটা ছাদে, বিল্ডিং এর উপরে একটা ভাইব্রেশন হয়েছে, প্রথমে ক্র্যাক ধরেছিল কিছু কিছু জায়গায়, কিন্তু তখন কিন্তু বলা হয়েছিল মালিককে যেটা যে কোনো সময় কলাপস হতে পারে। এখন সব তো ধরো ওখানে ওয়ার্কার শ্রেণী, অর্ধশিক্ষিত বা অশিক্ষিত, এরা বুঝতে পারে নাই, ওরাও টাকার জন্য জব করেছে গিয়ে অভাবে পড়ে। মালিক পক্ষ তো বুঝোই, বাংলাদেশের সব মালিক যারা, টেক্সটাইল মালিক যারা, এর এডুকেশনের কতদূর সচেতন, কেমন মানুষের জীবন নিয়ে কতদূর তারা, সেই যদি অনেকগুলা ক্র্যাক দেখা গিয়েছিল আগে, তখন সে কিন্তু স্টপ করতে পারতো আর কি। এটা তো এই ধরনের, দেখো এদের বেলায় বলছে এই যে ব্যান্ডেবল কনক্রিট, এটা দেখো এখানে ফাইবার অ্যাড করেছে কিন্তু কনক্রিটের ভিতরে। সোজা কথা, সিমেন্টের যে আমরা দেখে থাকবো তো, সিমেন্ট বালি পানি মিলে দেয় না, এটা কনক্রিট মিলে একটা মিক্সচার করে, তাই না? ওখানে কিছু টেক্সটাইল ফাইবার তুমি অ্যাড করে দিবে। এটা মেইনলি করে যে পলিভাইনাল অ্যালকোহল একটা ফাইবার আছে, CH2CHOH গ্রুপ আছে, OH গ্রুপটা হাইড্রোক্সিল গ্রুপ। এটা সিমেন্টের মধ্যে কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে, মানে ক্যালসিয়াম অক্সাইড থাকে সিমেন্টে। সিমেন্ট তো অ্যাশ থেকে হয়, জানো বোধহয়, এই যে পুরনো মাটির নিচে যে গাছ গাছরা যে পচে যায়, কেমন এরা অ্যাশে কনভার্ট হয়,
ওখান থেকে কিন্তু সিমেন্টটাকে কালেক্ট করা হয়। এই ক্যালসিয়াম অক্সাইড পানিতে দিলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ওএইচ আর পলিভিনাইল অ্যালকোহলের ওএইচ হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করে এরা, এটা কেমিক্যাল বন্ডিং হয়। তখন এই ফাইবারটাকে যদি এখানে দেওয়া হয়, আদার ফাইবারও দেওয়া যায়, কেমন পলিথিলিনও দেওয়া যায়, স্ট্রং বন্ড হয় না, এই ধরনের ব্যান্ডেবল কনক্রিট বানানো যায়। তাহলে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনে কিন্তু টেক্সটাইলের ব্যবহার আছে, তাই না? টেক্সটাইল ফাইবারের, এটাকে বলছে ফাইবার রিইনফোর্সড কনক্রিট। এই কথাটা তোমাদের বলার জন্য আমি এখানে গিয়েছিলাম আর কি। এটা তাহলে আমরা আবার আগের জায়গায় চলে আসছি। আগের জায়গা কোথায়, এটা নাকি? স্যার এটা কোন কোর্সে আছে? এটা আমি এমএসসি তে পড়াই, এটা কম্পোজিটে। তোমরা যারা যে তোমাদের বড় ভাইদের এমএসসি তে আমি পড়াই আর কি। এগুলো আরো ডিটেইলস অনেক কিছু আছে। কম্পোজিট দেখো এখানে, পলিমার কম্পোজিট, এই যে একটা ছবিগুলো দেখো, এগুলো সব কিন্তু টেক্সটাইল আছে, কিন্তু এখানে সব টেক্সটাইল ফাইবার আছে, দেখেছো? স্যার ছবিগুলো তো দেখা যাচ্ছে না। সরি সরি, এই যে আমি আবার গেছি, এখন দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। এই যে দেখো, এই যে মার্বেল স্টোনের মতো বানিয়েছে, দেখো এই যে বাথরুমের মধ্যে দেখো প্লাস্টিক, কিন্তু এগুলো টাইলস না, ভিতরে যেটা দেখছো প্লাস্টিকের ফাইবার রিইনফোর্স প্লাস্টিক, এগুলো। এই যে এটা দেখছো, এটা স্টোন কিন্তু কিচেনের মধ্যে যেটা আছে কাউন্টার টপ, এখানে টেক্সটাইল, এটা টেক্সটাইল আছে এখানে এগুলি। এই যে রিইনফোর্সিং যেটা বলছিলাম, মানে এক্সিস্টিং যেটা আছে ওইটাকে আরো রিইনফোর্স করা হয়, সত্যি বানানো হয়। আগের দিনের প্লাস্টিকের চেয়ার দেখেছো কিনা তোমরা? প্রথম যখন প্লাস্টিকের চেয়ার আসে, ওইটার উপরে লোড দিলে, আমি দাঁড়িয়ে যখন কোনো ফ্যান পরিষ্কার করতে যেটা করি না, অনেক সময় চেয়ারে দাঁড়িয়ে কাজ করি না, উপরে পা গুলা অনেক নড়বড়ে ছিল, ভেঙে যেত, পড়ে যেত। এখন কি তো হয় না, এখন হচ্ছে ফাইবার রিইনফোর্স প্লাস্টিক এগুলি। এই যে তুমি যাও আর ফেলে যা, দেখবা ডাইনিং টেবিল, ওয়ার্ড্রোব, মানে অনেক কিছু ফার্নিচার, মানে উডের অল্টারনেটিভ হয়ে গেছে কিন্তু প্লাস্টিক, তাই না? যে এটা কেন হয়েছে? ফাইবার দিয়ে রিইনফোর্স করা হয়েছে, ফাইবার দিয়ে শক্তি বাড়ানো হয়েছে। মেইনলি প্লাস্টিক হয় গ্লাস ফাইবার রিইনফোর্সড। গ্লাস ফাইবার পড়েছি তোমরা, পড়ো নাই এখনো? সিলিকা থেকে, বালি থেকে একটা ফাইবার বানানো যায়। ওই যে গ্লাস, আমাদের জানালা যে গ্লাস আছে, ওই গ্লাস দিয়ে ফাইবার তৈরি করে ইউজ করে। এই দেখো, এটা ভিতরে দেখো, এই যে হুইললেস টায়ার, দেখছো? হুইল বলছে, কম্বিনেশন অফ দ্য ওয়ার্ডস টায়ার এন্ড হুইল। ভিতরে যে মেটালের শেপটা নাই, পুরোটা কিন্তু পলিমারের, দেখছি? এই যে এইসব জায়গায় গেলে, হিলি এরিয়া বা রকি এরিয়ায় যদি যাও, এটা দেখো এভাবে ব্যান্ড হয়ে যেতে পারছে। এগুলা নাকি এটা আগামী 22 সালে নাকি মার্কেটে আনবে আর কি। এটা এখনো এক্সপেরিমেন্টালি চালাচ্ছে। স্যার এটা কি স্পিড থাকবে যদি এরকম বাইকা যায়? হ্যাঁ, একটু কম হবে, কিন্তু এইসব এলাকায়, কেমন তুমি এইসব জায়গায় হয়তো মাউন্ট, যে রকি এরিয়ায় গেছো তুমি, ওখানে স্পিডের চেয়ে তোমার সেফটিটা ইম্পর্টেন্ট কিন্তু, তাই না? যেটা কম স্পিডে যাব, আমার অটোমোবাইলটা যাতে সেফ থাকে, তুমি কিন্তু ভাইব্রেট ফিল করবে না। এটা ভিতরে মেটাল সাপোর্ট থাকলে কি হতো, তোমার শরীর কিন্তু এঁকে বেঁকে যেত না? যেত নাকি? জি স্যার। যে তুমি হেলে দুলে পড়তে, কিন্তু আর এখানে হেলে দুলার কাজটা কিন্তু টায়ারে নিয়ে নিচ্ছে। টায়ার নিজে ব্যান্ড হয়ে গিয়ে তোমার অটোমোবাইলটাকে কিন্তু ফ্ল্যাট রাখার চেষ্টা করবে সে, মানে তোমাকে কত একটু কমফোর্ট দেওয়ার চেষ্টা করবে আর কি, সোজা কথা। যাক, আর এটা তো তাহলে বাংলাদেশের রাস্তার জন্য উপযোগী স্যার। বাংলাদেশি ভাঙ্গা রাস্তার জন্য তো উপযোগী, বিশেষ করে মাটি না। আবার বাংলাদেশে রাস্তা কি হয়, ভেঙে পুরো মাটি হয়ে যায়, কাদা হয়ে যায়। ওই কাদায় না, এই ধরনের স্টোন যদি পড়ে নিচে, বিদেশে এরকম আছে। তোমরা যদি সাহারা ডেজার্ট, আমি একবার গিয়েছিলাম ইজিপ্টে, সাহারা ডেজার্টে যদি যাও, ওই এরকম পাথরের অনেক ধরনের রকি, বিভিন্ন উঁচা নিচা অনেক ধরনের, তুমি যদি জিপ নিয়ে যাচ্ছিলাম আমরা, এক এক এলাকায় এক ধরনের ওখানে, মানে রক আর কি, বুঝো তো, পাথর না, মনে হয় কোথাও পাথরের পাহাড় ভেঙে ভেঙে পড়েছে এরকম। লায়ন কিং ছবি দেখেছো? সিংহের ছবিটা, লায়ন কিং, এটা কার্টুন
অ্যানিমেটেড মুভি আছে, এই আমার বাচ্চারা দেখছিলাম ওখানে একটা স্টোনের স্টর্ম হয়, দেখেছো? যে পাথরের ঝড় হয়, ঝড় আসলে পাথর ভেঙে পড়ে। এইসব জায়গায় কিন্তু ওইসব এলাকাগুলি নিচে কিন্তু স্টোন হয়ে যায়, রকি হয়ে যায়, এরকম ওইসব জায়গার জন্য বলছে আর কি। মানে ওখানে ন্যাচারালি হতেই থাকে, মানে পাথরগুলাই হচ্ছে পাথরগুলো পাহাড়ের আর কি, না সরি পাহাড়গুলা পাথরের ভেঙে পড়ে যায় এগুলো নিচে, ওইসব জায়গায় আর কি। ঠিক আছে, এগুলো আমি অন্য করছে চলে আসছি আবার একটা। আমি এখানে যে টায়ার টেক্সটাইল ফাইবার, কিন্তু যে অটোমোটিভ টেক্সটাইল একটা আছে, তোমাদের একটা কোর্স থেকে থাকবে, সিলেবাসে দেখো যে টেকনিক্যাল টেক্সটাইল একটা কোর্স আছে, কেমন? ওখানে এই যে আদার দেন ক্লদিং আর কি, মানে ক্লদিং বাদে যে টেক্সটাইলের অ্যাপ্লিকেশন আছে এগুলা নিয়ে পড়বে ওখানে। এই যে অটোমোটিভ টেক্সটাইল একটা আছে, অটোমোবাইলে কোথায় টেক্সটাইলের ইউজ আছে, এই যে বাসে, ট্রাকে, তোমার কম্পোজিটের সব জায়গায় আছে। সরি আমি আরেকবার যাই, আবার যাচ্ছি, সরি আমি ক্লাস আজকে শেষ, তোমাদের জানার আগ্রহ আছে তো এখানে একটু। এটা দেখতে পাচ্ছ না, এই যে অটোমোবাইলের কোথায় কোথায় টেক্সটাইল ইউজ হয়। আমি একটু যাই, এই যে এখানে দেখো, স্ক্রিন দেখছো? জি স্যার। এই যে দেখো, এই যে সেলুন বলছিল, কি কার বলো, সামনের দিকে ডিজাইন দেখলে বোঝা যায় কি কার এটা, আমাদের দেশে আসছে তো, এটা বোধহয় 2.5-3 কোটি। হ্যাঁ বিএমডব্লিউ না, এই ডিজাইনটা, এরকম মার্সিডিজ বেঞ্জ দেখা যায়, এটা বেশি পপুলারিটি পেয়ে গেছে এখন। আর একটা আছে ওডি, একটা আসছে জিপের মতো দেখবা। এটা কোথায় কোথায় ইউজ হয় টেক্সটাইল দেখো, জুট ফাইবার ইউজ হচ্ছে, জানো? সবচেয়ে ইন্টারেস্টিংও এবং আনফরচুনেট আমাদের জন্য, জুট আমাদের নেইবারিং কান্ট্রি আমাদের থেকে নিয়ে গিয়ে ওরা এক্সপোর্ট করে এইসব জার্মানি, ইউরোপের দেশগুলাতে। এই যে দেখো ড্যাশবোর্ড গাড়ির ভিতরে দেখছি, ডোর প্যানেল দেখো, এই যে এখানে গ্লোব বক্স, সবগুলা কিন্তু ফাইবার রিইনফোর্সড টেক্সটাইল। এখানে মেনলি গ্লাস ফাইবার হয়, কিন্তু ওই গ্লাস ফাইবার গুলি তোমার বায়োডিগ্রেডেবল না দেখে, নন বায়োডিগ্রেডেবল দেখে এখন জুট ফাইবার বা রেমি ফাইবার, ফ্ল্যাক্স ফাইবার এগুলো ইউজ করার কথা বলছে। এই যে অটো হেডলাইনার, সিট ব্যাকরেস্ট, এই যে এগুলোর ভিতরে কিন্তু এই যে ফ্লোর প্যানেল, ওই যে নিচাটের মতো আছে, মাদুরের মতো, এগুলাতে কিন্তু টেক্সটাইলের ইউজ আছে আর কি। এই যে বিএমডব্লিউ 4 সিরিজ কার, এটা এখন বোধহয় 8 না কত চলছে, এটা ডিজাইন ডেভেলপ করে, ডিজাইন মডিফাই করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে এটুকুতে ক্লোজ করছি, নেক্সট ক্লাস ইনশাআল্লাহ ম্যাথ গুলা করে আমরা শেষ করব, কেমন এই চ্যাপ্টারটা? ঠিক আছে, কেমন? আজকে মতো ক্লোজ করছি। অ্যাটেন্ডেন্স নিয়েছো সিআর? হ্যালো, জি স্যার নিয়েছি। জি জি, থ্যাংক ইউ, একটু এক্সেল করে দিও হ্যাঁ আমাকে। আচ্ছা স্যার, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, ভালো থেকো। জি জি হ্যাঁ বলো, ওই সিআর কে বলো ওয়েট করে দিবে। সিআর তুমি ওকে অ্যাড করে দিও, কেমন? হ্যাঁ শোনো, যেটুকু পড়ালাম পড়ে ফেলো, কেমন? জি স্যার, পরে ক্লিয়ার হয়ে যায়। এই চ্যাপ্টারটা আমি খুব স্লোলি পড়িয়েছি, যাতে না ভুলো কখনো, এভাবে পড়বে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।